আজকে ক্লাস থেকে তুমি কমন পাবা পাবা পাবা, বিকজ আমি তোমাকে যখন ইনশিওর করি, আমি বুঝে শুনেই করি। আর আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, আজকে পরীক্ষা তো 1 মাস, 1 মাস 2 মাস আছে, সো তুমি আজকে লিখে রাখো যে ক্লাস থেকে নাকি বসে কমন করবে, পরীক্ষা দিয়ে এসে তুমি মিলিয়ে নিবা। আজকে আমি তোমাকে এমন জিনিস দেখাবো যে জিনিসগুলো তুমি কোনো বইতে পাবা না। হ্যাঁ, আমি বলি তোমার কাছে অনেক বই থাকতে পারে, রিসেন্ট অনেক বই থাকতে পারে, বাট হোয়াট আই ক্রিয়েট সেটা তুমি কোথাও পাবা না। সো প্রথম পৃষ্ঠাটাই হচ্ছে কি, দেখো তো, মিসাইল। হোয়াট ইজ দিস মিসাইল ওয়েপন, কেন আমি দিয়েছি? তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি মিসাইল আমি কেন দিয়েছি, তুমি বলবা কেন দিয়েছেন, কেন দিয়েছি। এই জায়গাটা থেকে বিউবি কোয়েশ্চেন প্রতি বছর করে, এই যে S40, সরি S400, এইটা 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 বিউপিতে দুইবার আসছে, এফ এটা বলেছে, এফ বলেছে, আর এফবিএস বারবার করে। সো এই যে মিসাইল, এই জায়গাটা তোমাকে কে গুছিয়ে দিবে এইভাবে? তুমি যখন যাবা বিভিন্ন বই পড়বা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা, এক এক সময় এক একটা পাবা। বাট এই যে আমি দেখো না সারাক্ষণ তোমাদেরকে বলি যে আমি একটু লেখালেখি করি তোমাদের জন্য, বইগুলো গুছাই, যে মাস্টারমাইন্ড ইংলিশ ভার্সন জিকে লাস্টের দিকে জিনিসগুলো কেন অ্যাড করেছি, তোমরা কেন পাচ্ছ, এই জিনিসগুলোকে আমি গুছাই দিতে তোমাদেরকে গুছাচ্ছি, যেন তুমি যেন পরীক্ষা হলে কোনো ট্রাবল ফেস না করো। ঠিক আছে, তুমি যেন কোনো ট্রাবল ফেস না করো। বিকজ যখন তুমি আমাকে বিলিভ করো, দেন আমি তোমার জন্য, হয় না, তুমি 2 পা আসবে, তোমাকে 10 পা যাবো, এরকম আর কি বিষয়টা। সো চলো আমরা দেখি মিসাইল। আমরা মিসাইল মনে রাখবো, রাশিয়ার 2টা মিসাইল আছে। একটা হচ্ছে S400, S400, S400। এটা বিউপিতে দুইবার আসছে, তার মানে এটা আবারও আসতে পারে। S400 কি হচ্ছে তোমার রাশিয়ার একটা মিসাইল। এবং আরেকটা আছে RS-24 ইয়ার্স, RS-24 ইয়ার্স। তো RS মানে হচ্ছে রাশিয়া, তুমি এটা মনে রাখো, রাশিয়া 24 ইয়ার 2024। সো আমরা মনে রাখবো রাশিয়ার 2টা ওয়েপন বা হচ্ছে মিসাইল, S400, আর এটা হচ্ছে কি RS-24 ইয়ার্স। তাহলে আমাদের কি রাশিয়া কমপ্লিট হয়েছে। এবং খুবই রিসেন্ট, লাস্ট মান্থেও একটা কিন্তু মিসাইল গিফট করেছে রাশিয়া একজনকে, সেটাও এখানে অ্যাড করে আমি দিয়েছি। ঠিক আছে, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। চলো তুর্কিটা দেখি, তুর্কিতে কি আছে। তুর্কি থাইফুন ব্লক, মনে রাখবা থাইফুন ব্লক মানে তুর্কি, টি ফর তুর্কি, টি ফর থাইফুন, মনে রাখবা। তুর্কির যে মিসাইলটা আছে সেটা হচ্ছে থাইফুন ব্লক। এটা থেকে কোয়েশ্চেন আসে, ক্ষেপণাস্ত্র থেকে কোয়েশ্চেন আসে। তোমরা যারা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছো, আমাদের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বইটা দেখছো না, কিভাবে সব সেগমেন্ট করে ভাগ করে দেওয়া। তুমি যদি কোয়েশ্চেন দেখো, তুমি দেখবা ক্ষেপণাস্ত্র থেকে কোয়েশ্চেন আসবে। সো বি কেয়ারফুল। এফ ট্রিপল এস খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে থাইফুন দিয়ে মনে রাখবে কি, থাইফুন ব্লক হচ্ছে তোমার তুর্কির হচ্ছে কি মিসাইল বা ক্ষেপণাস্ত্র। ঠিক আছে, ইউএস এর গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তার ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থার্ড বেশি ইম্পর্টেন্ট। গোল্ডেন ডোম হচ্ছে তাদের একটা আছে, গোল্ডেন ডোম, এটা তুমি মনে রাখবা, গোল্ডেন ডোম ইউএসএ। আর থার্ড ইম্পর্টেন্ট, এন্ড থার্ড মনে রাখবে এইভাবে, এটার কিন্তু তোমার কি অ্যাব্রিভিয়েশনটা আসতে পারে। থার্ডের পুনরূপটা কি? থার্ড হচ্ছে টার্মিনাল হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স। ঠিক আছে, টার্মিনাল হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স। আমাকে অনেক 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 অনেকে নেক্সট ইয়ার ক্লাসের জন্য ই করতেছে। ওকে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, চলো তাহলে আমরা কি দেখলাম, থার্ড এবং গোল্ডেন ডোম। তাহলে গোল্ডেন ডোম কি মনে রাখলাম, গোল্ডেন ডোম হচ্ছে কি ইউএসএ, গোল্ডেন ডোম হচ্ছে কি ইউএসএ। এই ক্লাসটার উপরে আছে, ক্লাসটার উপরে তোমাদেরকে কালকে হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলা, কালকে সন্ধ্যা বা কালকে, হ্যাঁ কালকে রাত 8টায় তোমাদেরকে এই রিসেন্ট ক্লাসটার উপরে আমি একটা 20 মার্কের মক টেস্ট নেব। ঠিক আছে, এটা আমার দিক থেকে তোমাদের জন্য গিফট। ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্মে হও না কেন, হোয়াটসএভার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। তুমি জাস্ট যদি আমাকে বিলিভ করে আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকো, তুমি অনেক কিছু পাবা। তাহলে হচ্ছে কি, আমরা মনে রাখবো থার্ড কেন বেশি ইম্পর্টেন্ট, আমরা থার্ডের অ্যাব্রিভিয়েশনটা মনে রাখবো। থার্ডের অ্যাব্রিভিয়েশন কি, টার্মিনাল হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স। তার থার্ড হচ্ছে ইউএস এর। ঠিক আছে, এবার আমরা দেখবো ইরান। এটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমরা ইরান ইরাকের যুদ্ধ নিয়ে কিন্তু বারবার সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। ইরানেরটা বেশি ইম্পর্টেন্ট, এন্ড রিসেন্টলি হচ্ছে ইরানকে হচ্ছে একটা জিনিস গিফট করেছে রাশিয়া, এজন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইরান। ইরানে তুমি পাবা সবকিছু একটু ইসলামিক নাম, হ্যাঁ, হাজ কাশেম, ফাত্তা ওয়ান, হ্যাঁ, খাইবার শিকন, হ্যাঁ, গাদর, ইমাদ কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইমাদ ইম্পর্টেন্ট। বাট কোয়েশ্চেন ইজ দ্যাট, যে MiG-29 এটা কেন ইম্পর্টেন্ট? এটাও লাস্ট মান্থে MiG MiG-29 এটা তোমাকে রাশিয়া গিফট করেছিল ইরানকে। তাহলে রাশিয়া গিফট করেছে কোনটা, MiG-29 ইরানকে। ঠিক আছে, MiG-29 রাশিয়া গিফট করেছে। ঠিক আছে, রাশিয়া গিফট করেছে লাস্ট মান্থে। এটা আমি কোথায় পেয়েছি জানো? এটা আমি নিউজ দেখছি মতো যারা আমি পিক করেছি, বিকজ আমি জানি যারা তোমার কোয়েশ্চেন করবে তারা তো আর হচ্ছে তোমার ওই যে জিকে রাইটারদের মতো এক বই থেকে এক বই কপি করে, তারা এটা করে না। তারা কিন্তু নিউজ দেখে, তারা খুব আপডেটেড, তারা বই পড়ে, তারা হচ্ছে পেপার পড়ে, তারা সুন্দরভাবে উঠিয়ে দিবে। আমার কেন জানি মনে হচ্ছে এবারে যে MiG-29
যে MiG-29 এটা পরীক্ষায় আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট মান্থ হচ্ছে তোমার রাশিয়া হচ্ছে এটা কি ইরানকে গিফট করেছিল, ঠিক আছে, MiG-29। তাহলে আমরা কি কি ক্ষেপণাস্ত্র শিখতে পারলাম? রাশিয়া, তুর্কি, ইউএসএ, ইরান দেখতে পেলাম। এন্ড একটা দেখবো কি ইসরায়েলেরটা আসবে না খুব বেশি। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, গোল্ডেন ডোম নামে হচ্ছে কি ইউএস এর আছে। তাহলে ইউএস এর সাথে কিন্তু ইসরায়েলের একটা কানেকশন আছে, আমরা জানি না সবাই। তাহলে এদের হচ্ছে আয়রন ডোম। তোমার পরীক্ষা যদি আসে গোল্ডেন ডোম হচ্ছে কার, তুমি দিবা ইউএসএ। আয়রন ডোম যদি আসে কার, তুমি দিবা কি ইসরায়েল। আই ফর ইসরায়েল। গোল্ডেন হচ্ছে কি ইউএসএ। তাহলে আমরা মনে রাখতে হবে গোল্ডেন ডোম হচ্ছে ইউএস এর ক্ষেপণাস্ত্র, আর যদি আসে আয়রন ডোম দেন এটা হবে কি ইসরায়েলের। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে তুমি কনফিউজ হয়ে যেতে পারো। পরীক্ষা যদি আসে গোল্ডেন ডোম হচ্ছে কোন কাদের মিসাইল, তুমি কিন্তু ভুল করে ফেলতে পারো। আই হোপ দ্যাট এখন থেকে তুমি ভুল করবে না, বিকজ আমি তোমাকে বলে দিয়েছি যে হচ্ছে আয়রন ডোম মানে হচ্ছে ইসরায়েল। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। সো আমরা এরপর দেখি ডেভিড স্লিং অ্যারো ডিফেন্স, নট ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট ইজ দ্যাট আয়রন ডোম, গোল্ডেন ডোম, থার্ড S40, RS ইয়ার্স, আর এটা হচ্ছে MiG-20, আর এটা হচ্ছে ইমাদ। দ্যাটস অল ফর মাই সাইড। এটাই হচ্ছে তোমার মিসাইল থেকে যদি প্রশ্ন আসে, আমি বিশ্বাস করি যে এর বাইরে থেকে কোয়েশ্চেন করবে না, করবে না। অ্যান্ড দিস ইজ মাস্টার মাইন্ড চ্যালেঞ্জ, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। এর বাইরে থেকে ইনশাল্লাহ করবে না। যদি এই মাসে কিংবা সামনের মাসে কোনো ধরনের কোনো কিছু দেয়, আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিব। বাট যদি কোনো একটা মিসাইল থেকে কোয়েশ্চেন আসে, এর বাইরে থেকে কোয়েশ্চেন করার কোনো স্কোপই নাই, বিকজ সব জায়গা ঘেটে ঘেটে আমি এটা তৈরি করেছি। কোনো 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 রিসেন্ট বইতে পাবা না। এই যে রিসেন্ট বই বের হন না অনেকগুলো, খুঁজে দেখো পাবে কিনা, খুঁজে দেখো পাবে। দু নক্ষত্র মাঝে পাবা না, শুধু ভিভি মাস্টার মাইন্ডই পাবা এটা, ঠিক আছে। এবার চলো আমরা দেখবো নোবেল প্রাইজ। চলো নোবেল প্রাইজ সম্পর্কে একটু জানি। পিচ পিচ সম্পর্কে আমরা জানবো। নোবেল প্রাইজ 2025, নোবেল প্রাইজ 2025, নোবেল প্রাইজ 2025, নোবেল প্রাইজ 2025। আমরা এই মহিলা, এই ভদ্রলোককে আমরা ভদ্র মহিলাকে আমরা দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে শুধু ইংলিশ দিই নাই, বাংলা দিয়েছি এই জন্য যে তুমি যদি বাংলাটা সহকারে দেখো তাহলে তোমার কি হবে, মনে থাকবে। বিকজ আমি স্লাইডগুলো এখন এভাবেই তৈরি করতেছি যেন তুমি পরীক্ষা না, আমার ক্লাসে মানে আমাদের যে স্পেশাল ব্যাচ বা আমাদের ব্যাচগুলো আছে তোমাকে দিলে যেন তুমি বুঝতে পারো, ঠিক আছে। এখন তোমার অনেক উল্টাপাল্টা উচ্চারণ করে ফেলো, এটা করবা না, ঠিক আছে। মারিয়া করিনা মাচাদো, মারিয়া করিনা মাচাদো, ওনার নাম কি? মাচাদো, মারিয়া করিনা মাচাদো, মনে রাখবা মাচাদো। ভেনেজুয়েলার একটা মানুষ, ভেনেজুয়েলার একটা মানুষ। এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে ওনাকে কেন পিচে দিয়েছে? কথা মনে রাখবা, তুমি তিনটা জিনিস সবসময় মনে রাখবা, সাহিত্য, পিচ, ইকোনমিক্স, তিনটা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কি বললাম? সাহিত্য, পিচ এবং হচ্ছে কি ইকোনমিক্স। এখন এই জিনিসগুলো আমি তোমাকে ছোট্ট করে বলে দিব। ইনাকে কেন দেওয়ার কারণ কি? ভেনেজুয়েলাতে ম্যাক্সিমাম হয় কি জানো, ডিক্টেটরশিপ, মানে হচ্ছে এক নায়কতন্ত্র, এক নায়কতন্ত্র। তাইলে হচ্ছে কি তোমার ভেনেজুয়েলাতে যখন হচ্ছে এক নায়কতন্ত্র, যাকে ইংলিশে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যখন তোমার পরীক্ষা আসতে পারে, ডিক্টেটরশিপের মানেটা কি? ডিক্টেটরশিপ, ঠিক আছে, ডিক্টেটরশিপের মানেটা কি? তোমার পরীক্ষা আসতে পারে এক নায়কতন্ত্র। তো তোমার ভেনেজুয়েলাতে হচ্ছে এক নায়কতন্ত্র, কিন্তু এই ভদ্রমহিলা মাচাদো যে হচ্ছে সেখানে গণতন্ত্রের নাম বলে, বা সেখানে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে, বা গণতন্ত্র নিয়ে সে কাজ করে। দ্যাটস ওয়াই তার এই বিষয়টার জন্যই তাকে হচ্ছে পিচ যে বলা হয়, পিচ নোবেল পুরস্কারটা দেয়া হয়েছে। তোমার এত কিছু জানতে হবে না, তুমি জাস্ট মনে রাখবা ভেনেজুয়েলার একটা খুব ভদ্র মহিলা আছে যার নাম হচ্ছে মাচাদো, ঠিক আছে, মারিয়া কেরিনা মাচাদো, ঠিক আছে। ইংলিশটা একবার পড়ো, বাংলাটা একবার পড়ো। ডো, তুমি একটা কথা মনে রাখো, তুমি মুখস্থ করতে হবে না। তোমার কিছু স্টিকি নোট আছে না, একটা স্টিকি নোট রাখবা। স্টিকি নোটে সুন্দর করে নামগুলো লিখে লিখে টেবিলের সামনে রেখে দিবা। প্রতিদিন সকালে একবার দেখো, সন্ধ্যা একবার দেখো, তোমার মনে থেকে যাবে। তোমার মুখস্থ করতে হবে না। কেন ব্রেনকে তুমি শুধু শুধু জ্যাম করবা? জ্যাম করার কোনো রিজন নাই, তুমি হচ্ছে দেখো, হয়ে যাবে। তাহলে হচ্ছে কি আমরা মাচাদো জানলাম যে হচ্ছে পিসে পেয়েছে। আজকে ক্লাস থেকে তুমি কমন পাবা। আমি তোমাকে পাবা বলতে এটা কি স্টার অনেকগুলো দিলাম, তোমার ক্লাস থেকে কমন পাবা। বিকজ আমি তোমাকে যখন ইনশিওর করি, আমি বুঝে শুনেই করি। আর আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম আজকে, পরীক্ষা তো 1 মাস 2 মাস আছে, সো তুমি আজকে লিখে রাখো যে ক্লাস থেকে নাকি বসে কমন করবে, পরীক্ষা দিয়ে এসে তুমি মিলিয়ে নিবা। এটাই আমার ক্লাস এবং এটাই আমার কনফিডেন্স, নট অহংকার, এটা হলো কনফিডেন্স, ঠিক আছে। ওকে, সো আমরা দেখলাম কি মাচাদো পিছে পেয়েছে। এবার চলো আমরা দেখবো ইকোনমিতে। এখন দেখো ইকোনমি নিয়ে তোমাকে আমি বলি, তুমি ইউরোপের নামগুলো কিভাবে মনে রাখবা? তুমি হচ্ছে চার্ট করে রাখবা, ঠিক আছে। মকির, এগিয়ন, হাইউট, ঠিক আছে। তো তুমি হচ্ছে নামগুলোকে
রাখবা। এখন দেখো ওনাকে কেন দিচ্ছে সেটাও তোমাকে আমি বলে দিই। এখানে তোমার একটু কিছু জানার আছে, ঠিক আছে? ওটা হচ্ছে তোমার একটা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন এরকম কিছু একটা আছে। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বা এরকম একটা কিছু আছে। কেন বলেছে? তোমরা কি কমেন্ট করছো দেখি? 7 স্টার, 7 স্টার। আচ্ছা, আমার কথা হাসু আপুর নামে একটা নোবেল দেয় না? এই হাসু আপু দিয়ে তোমার কি হবে বলো তো? আচ্ছা, তাহলে আমরা কি দেখবো? ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন মনে রাখবা, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন এই শব্দটা তোমার এই নোবেল যারা পাইছে এখান থেকে আসবে। এখন তোমার পরীক্ষা আসছে, হোয়াট ইজ মিন বাই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন? ডিস্ট্রাকশন। তুমি পরীক্ষা যখন দেখবা, পরীক্ষায় আসছে হোয়াট ইজ মিন বাই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, তোমাকে পরের বছর তোমার ওই কোচিং এর ভাইয়ারা বলবে আমরা এই জিনিসগুলো কিভাবে পারবো ভাই, এই বছর তোমার খবরই ছিল না ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তুমি ওদেরকে শেখানো। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনটা হচ্ছে এদের মাধ্যমে আসছে। কেন? এরাই হচ্ছে ইকোনমিতে যে তোমার নোবেল পেয়েছে, রিজনটাই হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের জন্য। এখন ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন কাকে বলে তুমি কি জানো? ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন হচ্ছে, ধরো আমাদের আগে তো অনেক প্রযুক্তি হয়েছে, আগে তো অনেক প্রযুক্তি তৈরি হয়েছে, হয়েছে না? আমরা যদি সেই প্রযুক্তিগুলোকে ইনোভেটিভ ওয়েতে তৈরি না করি, মানে আমরা যদি নতুন করে তৈরি না করি, তাহলে কিন্তু সেই প্রযুক্তিগুলো কি করবে? হারিয়ে যাবে। আমরা কি নতুন কিছু আনতে পারবো? নতুন কিছু আনতে পারবো না। ঠিক এরা এটাই বলেছে, তুমি ক্রিয়েটিভলি ডিস্ট্রয় করো, ক্রিয়েটিভলি ডিস্ট্রয় করো। মানে পুরোনো যেই জিনিসগুলো তৈরি হয়েছে, তোমার একটা সময় নোকিয়া ছিল, নোকিয়া সেট ছিল, তুমি এটা নোকিয়া সেট, তুমি কি হয়েছে এখন? ক্রিয়েটিভলি ডিস্ট্রাক্ট হয়েছে, হইতে হইতে এখন আজকে দেখো আমরা স্মার্টফোনে আছি। স্টারলিংক এখন হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড নিয়ে আসতেছে। স্টারলিংক হচ্ছে কি তোমার, সরি, এই যে স্পেস এক্স যেটা হচ্ছে তোমার এই যে আমাদের সবচেয়ে ধনুকব, সে নিয়ে আসতেছে। তার মানে কি আমরা সবকিছু কি ডিস্ট্রাকশন দেখতে পাচ্ছি না? এই যে ডিজিটাল বোর্ডটা দেখো, এই ডিজিটাল বোর্ড এটা কি ছিল? এটা লাস্ট ইয়ার তো হোয়াইট বোর্ড ছিল। তোমাকে আমি কেন এটা এনেছি এবার বলো তো? ক্রিয়েটিভলি ডিস্ট্রাক্ট করেছি। ডিস্ট্রাকশন ধ্বংস হয় নাই কিন্তু, সেটা কিন্তু ধ্বংস হয় নাই, আমরা সেটাকে কি করছি? ইনোভেটিভ ওয়েতে কি তৈরি করেছি। দিস ইজ মাইন্ড। আর এইটাই হচ্ছে থিওরিটা তৈরি করেছে এরা, এরা এটা নিয়ে কাজ করেছে। দ্যাটস ওয়াই তাদেরকে ইকোনমিতে হচ্ছে কি তোমার নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। দ্যাটস ইট। তো তুমি হচ্ছে এটা ভালোভাবে জেনে নিবা। তো তুমি হচ্ছে এদের নামগুলোকে সুন্দর করে স্টিকি নোট করে রেখে দিবা। জোয়েল মোকির নেদারল্যান্ডের, ফিলিপ অ্যাগিয়ন ফ্রান্সের, পিটার হাইট সে হচ্ছে কানাডার। তুমি সুন্দরভাবে তাদের নামগুলো রেখে দিবা। আর আমি তো তোমাদেরকে এটা দিয়েই দিব, এটা দিয়েই দিব, তোমার সুন্দরভাবে রাতের বেলা যখন অন্য কারো ছবি না দেখে এদের ছবি দেখবা আর হচ্ছে লেখাটা পড়বা, তাহলে মনে থাকবে। ওকে, চলো তারপর যাই। কেমিস্ট্রি খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি ওই যে দেখো, জাস্ট দেখবা, জাস্ট দেখবা কেন কে কে পাইছে। হ্যাঁ, রিচার্ড রবসন, ইয়াগির, হ্যাঁ, কিতোয়াগা, এরা পেয়েছে। জাস্ট তুমি একটু দেখো দেখো দেখো, ওরকম খুব বেশি তুমি মানে খুব বেশি তোমার জোর দিতে হবে না, বাট তুমি দেখো, বাট জোর দিতে হবে তিনটায়। তারপর তুমি এগুলো জাস্ট এমনিতেই দেখো। তারপর হচ্ছে আমরা দেবো ফিজিক্স, সেম দেখো, জাস্ট দেখো কে পাইছে। ক্লার্ক পাইছে, দোভেরে পাইছে, মার্টিনিস পাইছে। ক্লার্ক, দোভেরে, মার্টিনিস। আমি তোমাকে মুখস্থ করিয়ে দিব না, আমি তোমাকে বলবো, তোমাকে যখন স্লাইডটা দিয়ে দিব, রাতে বসে বসে দেখো, প্রতিদিন দেখো, 3 দিন দেখতে দেখবে এদের নাম তোমার মুখস্থ করতে হয় না অটোমেটিক। আরে এটা তো তোমার ছবিটা এই জন্য আমি দিচ্ছি, ছবি সদ, আরে এটা তো ফিজিক্সে পেয়েছিল, ক্লার্ক তো ফিজিক্সে পেয়েছে, উনি তো এটাতে কিন্তু বলতে পারবা। ঠিক আছে, এবার আমরা যাবো হচ্ছে কোথায়? এই যে মেডিসিন সাইকোলজিতে, মেডিসিন সাইকোলজিতে তোমার মেডিসিনে পেয়েছে 3 জন, মেরি ব্র্যাঙ্কো, রামশেডেন, সাগাসুচি। সো তোমার বেশি করে এগুলো মানে একটু হালকা হালকা দেখো, খুব বেশি তোমার একদম জোর দিতে হবে না। এগুলো তুমি জাস্ট দেখবা। আমি তোমাকে হচ্ছে এখানে তোমাকে যেটা যেটা ইম্পর্টেন্ট, যে কারণে পেয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমার কাছে মনে হয় এবার ভেনেজুয়েলার এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, বিকজ ওরা আসবে। কেন জানি মনে হচ্ছে উনি আসবে, উনি আসার সম্ভাবনা অনেক বেশি। সো কে ইম্পর্টেন্ট সেটা তো আমি বুঝি, এবং বিওপির কোয়েশ্চেন তো দেখি, আর দেখে আমি তো বই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বইটা করছি না। তো এই তোমার মেডিসিন থেকে আজ অব্দি একটাও আসে না, ফিজিক্স থেকে আজ অব্দি একটাও আসে না। সো আই হোপ যেগুলো থেকে আসবেও না। আমি জানি যে ইকোনমিক্স থেকে আসবে, না ফিজিক্স থেকে আসবে, না লিটারেচার থেকে আসবে, আমি জানি এটাই হবে। সো লিটারেচার, দিস ম্যান ইজ এ গোল্ডেন ম্যান, উনি খুব চমৎকার একটা কাজ করেছে। তো এর নাম হচ্ছে, তুমি যদি এর নাম মনে কষ্ট হইতে পারে, হ্যাঁ, ক্রাশনা হোরকাই যাকে বলা হয়। ঠিক আছে, তুমি মনে রাখবে ক্রাশনা হোরকাই, ক্রাশনা হোরকাই লাসলো, ইনি হলেন হাঙ্গেরির একজন মানুষ, এটা তুমি মনে রাখতে হবে। উনি খুব চমৎকার একটা কথা বলেছিল, যে তোমার উনি যে বইটা লিখেছিল বা যেটার জন্য যে হচ্ছে তোমার লিটারেচারে যে নোবেল পেয়েছে, সেখানে হচ্ছে তোমার যত অন্ধকার কাজ আছে, খারাপ কাজ আছে, পৃথিবীর যত খারাপ কাজ আছে সবকিছু সে উল্লেখ করছে, পৃথিবীর যত খারাপ কাজ আছে সব উল্লেখ করছে। এবং লাস্টলি সেই মেসেজটা যেটা দিয়েছে এখান থেকে, সেটা হচ্ছে যে হচ্ছে তুমি যে মানব ধর্ম বা ভালো মানুষের ভালো করতেছো, ভালো কাজগুলো,
মানুষের ভালো কাজগুলো কিংবা শিল্পের যেই মানে শিল্পের যে শৈল্পিকতা, এই জিনিসগুলো কখনো হারিয়ে যায় না। জাস্ট উনি এই কথাটাই বলেছেন, তোমার ভালো কাজ কখনো হারিয়ে যাবে না, শিল্পের শৈল্পিকতা কখনো হারিয়ে যাবে না, পৃথিবী যতই খারাপ হোক না কেন। পৃথিবীর খারাপ দিকগুলোকে সে তুলে ধরেছে, তুলে ধরে গিয়ে সে লাস্টে গিয়ে বুঝিয়েছে যে হচ্ছে তুমি ভালো কাজ করো, তুমি ভালো কাজ করবে, সেই জিনিসটা হারিয়ে যাবে না, তোমার শিল্পের শৈল্পিকতা কখনো হারিয়ে যাবে না। এই মেসেজটুকু হচ্ছে এই ভদ্রলোক দিয়েছে ক্রাশ হোরকাই, যাকে বলা হয় ক্রাশ না হোরকাই, ক্রাশ দিয়ারে ক্রাশড না হোরকাই, ক্রাশ না হোরকাই। এবং তুমি মনে রাখবা সে হচ্ছে হাঙ্গেরি। সো এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি জানি এই তিনটা থেকে কোয়েশ্চেন আসবে। সো আমি তোমাদেরকে এই কথাটা বলবো, ভালো করে মনে রাখবা, ঠিক আছে? ভালো করে মনে রাখবা। আমার কথা হচ্ছে একটাই, যে তোমার কি কোনো শর্টকাট মুখস্থ করতে যেও না, শর্টকাটটা মনে থাকবে বাট নাম মনে থাকবে না। পরীক্ষা হলে শর্টকাটই মনে পড়বে না, খুব চাপে থাকবা। একটা পরীক্ষা একটা মানে কোয়েশ্চেনের জন্য তুমি 33 সেকেন্ড পাবা, 33 সেকেন্ড পাবা। তুমি তুমি যখন তোমাকে কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাকে যখন ওয়েমার দেওয়া হবে 60 মিনিট, তার ভিতর তুমি 57 মিনিট ধরে তোমার হাতে থাকবে, 100টা তোমার দাগাতে হবে। তুমি অনেক কোয়েশ্চেন তুমি পারবা না। সো তুমি কি 33 সেকেন্ডে তুমি পারবা? তুমি অনেক জায়গায় তুমি সময় নষ্ট বেশি করে ফেলবা। সো সবসময় কি করবা? রিডিং রিডিং রিডিং, বারবার করে পড়ো, বারবার করে পড়ো, বারবার রিভিশন করো, করতে 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 দেখবা তুমি 3-4 সেকেন্ড 5 সেকেন্ডে তুমি পারতেছো, ঠিক আছে? রিডিং রিডিং রিডিং, রিড মোর রিড মোর রিড মোর, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ঠিক আছে? আমার কথা হচ্ছে এটা। দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা ভ্যালেন্টিয়ারে যাব। আমি ভাই তোমাকে যা পড়াবো তা আসবে। বিউপি ভর্তি পরীক্ষার আগে আমি 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 বলি, বিউপি ভর্তি পরীক্ষার আগে আমি স্পেশাল ক্লাসগুলো কেন রে, এবং আমি স্পেশাল অনেক চান্স পাই। রিজনটা কি জানো? যা লাগে আমি বলতে পারি তাই আসে ইনশাল্লাহ, মানে এটা আমার কনফিডেন্স। যেমন দেখো, এখান থেকে তুমি কোয়েশ্চেন কমন পাবা, যা পড়ে গেছে উপর থেকে এখন অব্দি সেখান থেকে তুমি কোয়েশ্চেন কমন পাবা। এখান থেকে দেখো ভ্যালেন্টিয়ার পাইছে কে কে। দেখো আমাদের যে বিউপি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বইটা আছে না, তুমি দেখবা 2020-21 রিসেন্ট, সেখানে রিসেন্টে গিয়েও কিন্তু আমি হচ্ছে বর্তমান ইম্পর্টেন্ট রিসেন্ট হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি। এইভাবে করে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তৈরি করেছে। যারা অ্যানালাইসিস বইটা পড়ছো তারা বুঝতে পারবা। তো দেখো, ফুটবলার অফ দ্য ইয়ার মানে হচ্ছে ভ্যালেন্টিয়ার যে পেয়েছে উসমান দেমবেলে, ঠিক আছে? সে হচ্ছে ফ্রান্সের। আর ক্লাব ফুটবল হচ্ছে তার পিএসজি, সে হচ্ছে পিএসজি, প্যারিস সেন্ট জার্মেন। তোমরা যদি না বুঝো, পিএসজি মানে কি? প্যারিস সেন্ট জার্মেন, প্যারিস সেন্ট জার্মেন, ঠিক আছে? মনে রাখবা পিএসজি, মনে রাখবা। এই পিএসজি তে কিন্তু মেসি নেইমার, মেসি নেইমার দুজনেই খেলেছিল, এমবাপ্পেও খেলেছিল, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে তোমার ওমেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। বোনামাতি স্পেনের, সে হচ্ছে বার্সেলোনার, ঠিক আছে? বোনামাতি স্পেনের, সে হচ্ছে ফিমেল ব্যালেন্ডিয়র পেয়েছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওসমান দেমবেলে, যে কে হচ্ছে মেল ফুটবলার অফ দ্য ইয়ার, ঠিক আছে? মেল ফুটবলার অফ দ্য ইয়ার বা ব্যালেন্ডিয়র, সেটা হচ্ছে ওসমান দেমবেলে, খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা মনে রাখবার। কোচ হচ্ছে লুইস এনরিক, সে হচ্ছে পিএসজির লুইস এনরিক, পিএসজির। তারপর হচ্ছে ক্লাব সবচেয়ে ভালো, পিএসজি ম্যান, এন্ড আর্সেনাল হচ্ছে ওমেন। আর্সেনাল হচ্ছে ক্লাব, এগুলো এগুলো মানে আসলে পিএসজিটা আসতে পারে, আর্সেনাল। বাট আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে এটা, আমি তোমাকে বলে রাখলাম স্টার। তুমি মনে রাখো ওসমান দেমবেলে যে আগে ছিল বার্সেলোনায়, দেন হচ্ছে এখন হচ্ছে তোমার পিএসজিতে, ঠিক আছে? ওসমান দেমবেলে, ঠিক আছে? আর বেসিক ইনফরমেশন, এটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফুটবলারদের, এটা কিন্তু ফ্রেঞ্চ ফুটবলে দেওয়া হয় তোমার এই যে এই অ্যাওয়ার্ডটা, মানে হচ্ছে ভ্যালেন্টিয়ারটা 1956 সাল থেকে। আর সবচেয়ে বেশি একটা জিনিস মাথায় রাখবা যে লিওনেল মেসি হলো তোমার আজ পর্যন্ত 8বার হচ্ছে কি তোমার ভ্যালেন্টিয়ার পেয়েছে, এবং সে আর্জেন্টিনা সেটা তোমার মানে অজানা না, মনে রাখবা সবসময়। 8বার ভ্যালেন্টিয়ার পেয়েছে হচ্ছে তোমার মেসি। আর হচ্ছে তোমার তোমার হচ্ছে এই বছর 2025-এর ভ্যালেন্টিয়ার জিতেছে ওসমান দেমবেলে। আর মেয়েদের ভিতর যদি খুব বেশি আসে, তুমি বোনামাতিটা মনে রাখতে পারো, দ্যাটস ইট। আর খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু এখানে আর নাই। আই হোপ দ্যাট এখানে হচ্ছে তোমার আর কোনো প্যারা হবে না। আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাব, ঠিক আছে? পরবর্তী স্লাইডে কি আছে? রিপোর্টস। কে বলতে পারবে আমাকে? এমন একজন বলো যে ভাই রিপোর্টস থেকে পরীক্ষায় কোনোদিন প্রশ্ন আসে না, বিসিএস পর্যন্ত ছাড়ে না তোমাকে এখানে, আর তোমার ইবিউপি ছাড়বে, রিপোর্টস থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। এখন তোমাকে সম্পূর্ণ রিপোর্টস থেকে বুঝিয়ে দিবে না। এই যে আমাদের মাস্টার মাইন্ডের যে বইটা ইংলিশ ভার্সন জিকে, তার যে বর্তমান ভার্সনটা, তার পিছনে রিসেন্ট অ্যাড করে দিয়েছি, দেখবা এরকম রিপোর্ট সুন্দর করে গোছানো আছে। সো এখান থেকে সবচেয়ে বেশি যে রিপোর্ট থেকে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে তোমার এটা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, ঠিক আছে? ইউএনডিপি যেটা দিয়ে থাকে, ইউএনডিপি যেটা দিয়ে থাকে হিউম্যান ডেভেলপমেন্ট। তো এখানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে সবার উপরে হচ্ছে কে? তুমি আইসল্যান্ড বা আইল্যান্ড যেটাই বলো না কেন, হোয়াটসএভার ইউ ক্যান সে, আমার কোনো সে নাই, এটা তুমি তোমার যেমনি বলো তুমি পারলে হলো। তাহলে টপ র্যাঙ্কে আছে কে? আইসল্যান্ড বা আইল্যান্ড, কি বললাম? তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট হচ্ছে আইসল্যান্ড বা আইল্যান্ড, তুমি যেটা বলো সে। অ্যান্ড হচ্ছে লোয়েস্ট, সবার মালি হচ্ছে সবার
শেষে, এবং আমরা খুবই ভালো অবস্থানে, বাংলাদেশ 130 নম্বরে। তার মানে বুঝো আমরা হচ্ছে র্যাঙ্কিং এ কোন অবস্থানে আছি। তাহলে 130 নম্বরে হচ্ছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে হচ্ছে বাংলাদেশ 130 নম্বরে। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে হচ্ছে বাংলাদেশ কত নম্বরে? 130 নম্বরে। এই ভাই মনে রাখো, বারবার করে বলতেছি, এটা মোর পরীক্ষা আসবে, বাংলাদেশ রিপোর্ট থেকে কোয়েশ্চেন আসবে। নট অনলি বিউপি, ঢাকা ইউনিভার্সিটি তুমি যাও, পরীক্ষা কোয়েশ্চেন আসবে। তুমি কোন ধরনের ইনফরমেশন যে আজকে তুমি পাচ্ছ, ইউ নেভার নো, ইউ নেভার নো। ঠিক আছে, তুমি কিন্তু মনে রাখো। তাহলে কি হচ্ছে, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে বাংলাদেশ 130তম, আইল্যান্ড হচ্ছে সবার উপরে, মালি হচ্ছে সবার নিচে। ঠিক আছে, আইল্যান্ড মালি 130 বাংলাদেশ, আইল্যান্ড মালি 130 বাংলাদেশ। এবার পড়ো, বাসাবাসি স্টিকি নোট করো। আমি স্টিকি নোট এই জন্য দিয়েছি, তুমি যেন স্টিকি নোট করে বাসা পড়াশোনা করো। লাইফ এক্সপেক্টেন্সি, তোমরা জানো যে জাপান হচ্ছে সবার আগে, বাট না, বর্তমানে হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সিতে হচ্ছে মোনাকো সবার উপরে, মোনাকো সবার উপরে, এবং সবার শেষে হচ্ছে নাইজেরিয়া। তাহলে আমরা কি বললাম, আমরা আগে জানতাম সবসময় হচ্ছে জাপান হচ্ছে সবার উপরে লাইফ এক্সপেক্টেন্সিতে, বাট হচ্ছে মানে সবচেয়ে বেশি গড় আয়ুতে বেশি, বাট অ্যাকচুয়ালি এখন হচ্ছে মোনাকো সবচেয়ে উপরে এন্ড সবার লাস্টে হচ্ছে নাইজেরিয়া। তাহলে আমরা কি শিখলাম, এভাবে বলবো যে হচ্ছে সবচেয়ে বেশি বাঁচে মোনাকোতে এন্ড সবচেয়ে বেশি মানে দ্রুত মারা যায় হচ্ছে কি তোমার নাইজেরিয়াতে। যদি চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয়, কালকেও চেঞ্জ হয়, আমি আমাদের মাস্টারমাইন্ড পেজ থেকে জানিয়ে দেবো। সো সবসময় কানেক্টেড থাকবা মাস্টারমাইন্ড পেজের সাথে, মাস্টারমাইন্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বা টেলিগ্রাম গ্রুপে কানেক্টেড থাকবা, বিকজ আমি যে জিনিসগুলো হয় আমি সেগুলো জানিয়ে দিই তোমাদেরকে। তো তোমরা কানেক্টেড থাকবা। একটা অ্যাডমিশন জার্নি, একটু ভিজিল্যান্ট থাকতে হয়। ভিজিল্যান্ট অর্থ কি বলো তো? বলো তো ভিজিল্যান্ট অর্থ কি? ভিজিল্যান্ট অর্থ কি বলো? ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট অর্থ কি? ভিজিল্যান্ট অর্থ কি? ভিজিল্যান্ট অর্থ কি আমাকে বলো? ভিজিল্যান্ট অর্থ কি? ভিজিল্যান্ট থাকতে হবে, তোমার মনে রাখতে হবে। লাইফ এক্সপেক্টেন্সি আমাদের শেষ, ঠিক আছে। এবার পার ক্যাপিটা সবচেয়ে বেশি তোমার হচ্ছে, পার ক্যাপিটা মানে হচ্ছে কি? পার ক্যাপিটা মানে হচ্ছে তোমার, বাংলা বলে গেছি যদিও, পার ক্যাপিটা মানে মাথা পিছু আয়, ঠিক আছে, মাথা পিছু আয়, মাথা পিছু আয়, মাথা পিছু আয় সবার বেশি কোথায়? লিচেনস্টাইন, লিচেনস্টাইনের সবচেয়ে বেশি এবং সাউথ সুদানের সবচেয়ে কম। তাহলে মাথা পিছু আয় সবচেয়ে বেশি হচ্ছে লিচেনস্টাইনে, লিচেনস্টাইনে সবচেয়ে বেশি মাথা পিছু আয় হচ্ছে লিচেনস্টাইনে, এবং সবচেয়ে কম হচ্ছে সাউথ সুদানে, সবচেয়ে কম হচ্ছে সাউথ সুদানে, ঠিক আছে, সবচেয়ে কম হচ্ছে সাউথ সুদানে। আর ইউ এনজয়িং দ্য ক্লাস, রাইট? ক্লাস কি এনজয় করতেছো? যদি করে না করে থাকো বলো, কোথায় কোথায় আমার ইমপ্রুভ করতে হবে, আমি ট্রাই করব সেটা করার জন্য, ঠিক আছে। সো জানাইও, ঠিক আছে। এগুলো আমরা স্পেশাল ক্লাসের হচ্ছে তোমাদের গ্লিজ দিচ্ছি। আমার যে সামনে স্পেশাল ব্যাচ শুরু হবে, বিউপি সার্কুলারটা খুব দ্রুত দিবে, 2-1 ভিতর দিবে, দিলেই হচ্ছে আমরা একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করব, যেখানে হচ্ছে সবচেয়ে এরকম ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে 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 আমি ক্লাসে আসবো। আমার টিচার্সরা আসবে, সবাই রিসার্চিং এ এখন বিজি, সবাই এখন রিসার্চ করতেছে আমাদের টিচাররা, যে কি দিবে, কি পড়াবো, কি পড়াবো। তোমরা হচ্ছে দেখি কি 100 মানে তারা তারা জানি হচ্ছে এফএডাবল সেফটি বলে সেট বিয়ার সব কি কি অল্প অল্প ফ্রিতে নাম আছে। ডোন্ট কম্পেয়ার, আমাদের সাথে কম্পেয়ার করবে না। আমরা আমরা মাস্টারমাইন্ড মানে মাস্টারমাইন্ড, সো আমাদের সাথে কম্পেয়ার করবে না। সো আমরা আমাদের মতো করে তৈরি করি। এরকম একটা ক্লাস তুমি ওদের পুরো হিস্ট্রিতে দেখিও আছে কিনা। যা বাদ দাও। পার ক্যাপিটা ইনকাম হচ্ছে কি সবচেয়ে বেশি লিচেনস্টাইনে এবং সবচেয়ে কম হচ্ছে কি সাউথ সুদানে, সাউথ সুদানে। এবার দেখবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানে কিন্তু একটা ইনফরমেশন আছে যেটা বর্তমানে লাস্ট একটা পরীক্ষা হয়েছিল এই শুক্রবার, আগের শুক্রবার, সেখানে আসছিল। এটা কিন্তু তোমার ইংলিশ ভার্সন জিকে হাইলাইটসে দেওয়া হয়েছে। আমাদের ইংলিশ ভার্সন জিকে হাইলাইটসে বইটা এই ইনফরমেশনটা আছে। তাহলে ইভেন সাস্টেনেবল ডেভেলপমেন্টে হচ্ছে সবার উপরে হচ্ছে তোমার ফিনল্যান্ড, সবার নিচে হচ্ছে সাউথ সুদান। তাহলে আমরা সাউথ সুদান সম্পর্কে দুটা জিনিস জানতে পারলাম। ওয়ান, তারা হচ্ছে কি পার ক্যাপিটাল সবার নিচে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টেও সবার নিচে। তাহলে সাউথ সুদানের অবস্থা বেশি ভালো না, ঠিক আছে, খুব বেশি ভালো না। আর সাস্টেনেবল ডেভেলপমেন্টে বাংলাদেশ হলো 114তম। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হিউম্যান ডেভেলপমেন্টে বাংলাদেশ কততম, 130তম। আর সাস্টেনেবল ডেভেলপমেন্টে বাংলাদেশ 114তম, 114। আর হিউম্যান ডেভেলপমেন্ট 130। ওকে, তাহলে মোস্ট পিসফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, খুব বেশি গুরুত্বপূর্ণ এটা, খুব বেশি গুরুত্বপূর্ণ এটা। তাহলে তুমি বলো মোস্ট পিসফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে আইল্যান্ড, ঠিক তেমনই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টেও সবার উপরে হচ্ছে কে? আইল্যান্ড। তো তুমি আইল্যান্ড বা আইসল্যান্ড যেটাই বলো না কেন, তোমার ইচ্ছা। তাহলে আইসল্যান্ডে তুমি বলো কি পাইছো? দুটো ইনফরমেশন, একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে হচ্ছে সবার উপরে হচ্ছে আইসল্যান্ড, ঠিক তেমনই হচ্ছে তোমার মোস্ট পিসফুল কান্ট্রি যদি বলা হয় 2025-এর, সেটাও আইসল্যান্ড। তাহলে এই যে একটা হিউম্যান ডেভেলপমেন্ট বা তুমি বলো মোটামুটি একটা রিপোর্টস তোমাকে আমি দিলাম, প্রত্যেকটা বছর রিপোর্টস থেকে 1 থেকে 2টা মার্কস তোমার থাকবে, থাকবে 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 থাকবেই থাকবে। ইটস মাই চ্যালেঞ্জ, তোমার সাথে থাকবেই থাকবে। তুমি এবার যদি না পড়ো, তুমি যদি নাই জানো যে কই থেকে তোমার পড়তে হবে, তুমি যদি ঘুম করে হচ্ছে গুলিস্তান যাও, গুলিস্তান আর গুলশানের পার্থক্য বুঝতে হবে। তোমরা আমাকে কালকে আমাকে একটা ছেলে ইনবক্সে বলতে, ভাইয়া এটা তো হচ্ছে এফএডাবলএস, এফট্রিপলএস। তোমরা জানো এই বছর এফবিএস কি হচ্ছে? এবার এফএডাবলএস, এফট্রিপলএস তো তোমার ডিফারেন্ট ক্লাস হচ্ছেই, আবার এফবিএস তোমার এখন কি হয়েছে? আইবিএ হয়ে গেছে। আইবিএ, আইবিএ বুঝো? আইবিএ বুঝো? আইবিএ, আইবিএ মানে কি? তোমার এখন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ঢুকে যাবে। তুমি এখন ওটার সাথে সব একসাথে টানে না, মজা পাইছে। তারপর হচ্ছে আবার এফবিএস এখন কি হয়ে গেছে? তোমার একটা কমার্স হয়ে গেছে, বিজনেস স্টাডিজ, ব্যবসায় শাখা হয়ে গেছে। তোমরা কি মানে কি গরু গরু কি গরুর পাল নাকি যে তোমরা একসাথে দৌড়াবা? সবগুলো আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা।
একসাথে কি করো তোমরা? তোমরা এখন তো বুঝো না, পরীক্ষার পরে বুঝবা। তোমাদেরকে কিভাবে এই যে একটা মানে কাচ্চু কলাকে ধরাই দিছে। ওকে ফাইন, এবার দেখবো আমরা অস্কার। অস্কার ঠিক আছে। আচ্ছা বলো তো, নোবেল প্রাইজের যদি একটা কথা বলি, তোমাদেরকে নোবেল প্রাইজের কথা বলি, নোবেল প্রাইজের কথা বলি, ধরো তোমাকে যদি একটা নোবেল প্রাইজের কথা বলি। আচ্ছা বলো তো, আমি মনে হয় যদি যদি নোবেল প্রাইজ দিত, যদি নোবেল প্রাইজ দিত মোবাইল ফোনে, মোবাইল ফোন ইউজারের, মোবাইল ফোন ইউজারে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে যদি কেউ থাকতো, আমি ড্যাম শিওর বাংলাদেশে, বাংলাদেশ থেকে যে কেউ হইতো, বাংলাদেশ থেকে যে কেউ হইতো। তুমি দেখবা বাংলাদেশে অনেক রেশিও হয়, দেখবা যে হচ্ছে তোমার হচ্ছে মানে কে বেশি পপুলার, হ্যাঁ এরকম একটা রিয়েক্ট হয়। কি পরিমাণ মানে মানে অকাজ করা মানুষ আছে এখানে, যে যারা হচ্ছে রিয়েক্ট দিয়ে দিয়ে একে এর উঠাইতে হবে, ওরে উঠাইতে হবে, এগুলা করে। তার মানে যদি নোবেল প্রাইজ যদি মোবাইল ফোন ইউজারের উপর হইতো না, বাংলাদেশ থেকে শিওর থাকো যে যেগুলো হচ্ছে নোবেল প্রাইজ পেয়ে যেত। অনেক কষ্টে তো আমাদের ইউনুস, হ্যাঁ ইউনুস সরকার পেয়ে গেছে, কিন্তু যদি মানে উনি না পাইতো খুব খুব টাফ হয়ে যেত আমাদের, বুঝছো, আমাদের যে পরিমাণ মোবাইল ইউজার। আচ্ছা আমরা এখন দেখবো অস্কার একাডেমিক্স অ্যাওয়ার্ডস যাকে বলা হয়, অস্কার একাডেমিক্স অ্যাওয়ার্ডস, এই মনে রাখবি, বুঝছিস, একাডেমিক্স অ্যাওয়ার্ডস, একাডেমিক অ্যাওয়ার্ড ঠিক আছে, এটাকে একাডেমিক অ্যাওয়ার্ড বলা হয়, অস্কার একাডেমিক অ্যাওয়ার্ড, অস্কার একাডেমিক অ্যাওয়ার্ড। অস্কার 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 পাইছে কারা, আমরা দেখি চলো, অস্কার কারা পাইছে একটু দেখি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বেস্ট ফিল্ম, বেস্ট ফিল্ম, বেস্ট ফিল্ম, এই যে অ্যানোরা, অ্যানোরা, এই অ্যানোরা, অ্যানোরা ঠিক আছে, অ্যানোরার যে বেস্ট ফিল্ম, অ্যানোরা ঠিক আছে, মনে রাখবা অ্যানোরা হচ্ছে কি তোমার একটা ফিল্ম, যে ফিল্মটা হচ্ছে তোমার বেস্ট অস্কারের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। সিএন ব্যাকের হচ্ছে সেটার ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর। আর এই যে এই ভদ্রমহিলা দেখতে পাচ্ছ না, সুন্দরী, এই সুন্দরী হচ্ছে এনি, যে হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে অ্যানোরা থেকে, ঠিক আছে। মিকি মেডিসন, যাকে বলা হয় কি মিকি মেডিসন, মিকি মেডিসন। তাহলে আমরা কি মনে রাখবো, মিকি মেডিসনই হচ্ছে অ্যানোরার নায়িকা, যে হচ্ছে কি তোমার অস্কার অ্যাওয়ার্ড জিতেছে, অস্কার অ্যাওয়ার্ড জিতেছে। তাহলে অস্কার অ্যাওয়ার্ড তারা জিততে পারছে, অস্কার অ্যাওয়ার্ড তারা জিততে পারছে বলো তো, অস্কার অ্যাওয়ার্ড হচ্ছে কি অ্যানোরা ফিল্ম। ভাই এইভাবে যদি তোমাকে ভিজুয়ালাইজ করে দেখানোর পরও না পারো, চোখগুলো খুলে একটা অন্ধকে দিয়ে আসা উচিত, বুঝছো, চোখের কাজও তোমার ঠিকঠাকও করো না। এই অ্যানোরা ফিল্ম হচ্ছে কি অস্কার পাইছে। পরীক্ষার হলে গিয়ে যখন একটা অপশনের ভিতরে অ্যানোরাটা দেখবা, তখন আমার চেহারাটা মনে পড়বে যে এই লোকটা এভাবে কথা বলেছিল, বুঝছো, মনে পড়বে। তাহলে কি হচ্ছে অ্যানোরা ফিল্ম, যে হচ্ছে কি তোমার অ্যানোরা ফিল্ম কি একটা ডিরেক্টর হলো সিয়ান বেকার, সে আসবে না পরীক্ষা, ডিরেক্টরের সংখ্যা খুবই কম আসবে, ফিল্মটা আসতে পারে। তাহলে এখানে যে অ্যাক্ট্রেস সে হচ্ছে কি তোমার মিকি মেডিসন, যেটা অ্যানোরা থাকে। আর হচ্ছে যে এই লোক, এই লোক হয়তো তাদের ভালো লাগে নাই, কিন্তু এখন হচ্ছে বেস্ট অ্যাক্টর আরেকজনকে দিয়েছে, ব্রোডিকে দিয়েছে, ঠিক আছে, এইডেন ব্রোডিকে দিয়েছে। সে হচ্ছে ব্রুটালিস্ট নামে একটা মুভির জন্য। তাইলে আমরা কি শিখতে পারলাম, আমরা ব্রুডি ব্রুটালিস্ট, ব্রুডি ব্রুটালিস্ট এভাবে পড়বো, আমরা বাসায় পড়বা, জোরে জোরে পড়বা, জোরে পড়বা, মনে রাখবা ব্রুডি ব্রুটালিস্ট, ঠিক আছে, ব্রুটালিস্ট, ব্রুডি ব্রুটালিস্ট। ব্রুডি ব্রুটালিস্ট হচ্ছে কি একটা অস্কার জেতা একটা ফিল্ম অ্যাক্টর, ঠিক আছে। আর আমরা আরেকটা কি মেডিসন নামে শিখবো তাকে, মেডিসন হচ্ছে অ্যাক্ট্রেস, এবং তাদের ফিল্মের নাম কি হচ্ছে অ্যানোরা। এখন তোমাকে যদি বলা হয় অস্কার দেওয়া উচিত কাকে, আমি জানি তুমি 2025 যদি এটা হয়, বাট আমি যদি বলি সারা জীবনের জন্য অস্কার কাকে দেওয়া উচিত তোমার জীবনে, বলো তো, সারা জীবনের জন্য অস্কার তোমার এক্স কে দেওয়া উচিত, রাইট? এটা সত্যি না বলো? খুব ভালো অভিনয় করছে তোমার সাথে, তোমাদের তো অনেক স্টোরি আমাকে তোমরা বলো, আমি শুনি, শুনে শুনে আমি তো অবাক হয়ে যাই। হ্যাঁ তোমরা এরপরে তোমরা মুভ অন করো, পড়াশোনা করো, বাঙালি মানুষ না অনেক অনেক শক্তিশালী, পড়াশোনা করতেছে, এ করতেছে, সে করতেছ। সো অস্কার হচ্ছে কি একেও দেওয়া যায়। আবার অস্কার আমরা আরেকজনকেও দিতে পারি, যে হচ্ছে মেট্রো রেল দেখে কান্নাকাটি করছিল। সো হোয়াট এভার, আমরা হচ্ছে অস্কারের অ্যাওয়ার্ডটা কাকে দিয়ে দিয়েছি, এনাকে নিয়ে দিয়েছি, হোয়াটস এভার। সো আমরা যখন একটা বই পড়ি, অন্য একটা বই পড়ি, আমরা দেখি যে সবাই হচ্ছে না এই যে স্টার্লিংকে অনেকগুলো ডেট দেয়, বাট অ্যাকচুয়ালি হচ্ছে কি তুমি একটা পরীক্ষায় তুমি চিন্তা করে দেখো 5টা ডেট তুমি যদি স্টার্লিং থেকে পড়ো, অন্য জায়গা থেকে তুমি প্রত্যেকটা ডেট করো, তুমি কি 2000 ডেট পড়ে যাবা পরীক্ষা হলে? এটা কোনো কথা? কোনো কথা না। স্টার্লিং আসলে তোমার দরকারটা কি, স্টার্লিংটা বাংলাদেশে কবে আসছে, তো এটা দরকার, তাই না? তোমার হচ্ছে স্টার্লিং অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ কবে হয়েছে, এটাই তো মেইনলি ইম্পর্টেন্ট। তোমার তো ইম্পর্টেন্ট আসলে সব না। কিন্তু মানুষ কি করে জানো, যারা বইগুলো লিখে, তোমরা হয়তো তোমরা অনেক গেম বুঝো না, বুঝছো। ধরো আমি তোমাকে যদি, তোমরা বলো না ভাই রিসেন্ট পোকি কেন আনেন না, আমি যদি চাই না খুব সুন্দরভাবে তোমাদের সাথে ব্যবসা করতে পারি। যেমন ধরো আমি পোকি 1 দিতে পারি, পোকি 1, পোকি 2, পোকি 3, পোকি 4, একটা যদি 40 পেজ বা 30 পেজ করে দেই, আরে ভাই 25 পেজ করে দেই, তুমি বুঝো? তোমাকে আমি এই 4টা প্রকৃতি 100 পেজ তোমাকে শুধু আমি রিসেন্টলি পড়াচ্ছি, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তোমাকে আমি বোকা বানাচ্ছি। দিন শেষে বলবো আমার থেকে হিউজ কমন পড়ছে ভাই। না, এটা আসলেই ঠিক না,
এটা আসলে ঠিক না। আমি তোমাকে ক্লাস দিচ্ছি না, ক্লাস করো। পরীক্ষার আগে পকি আমি দিব, তখন তুমি রিভিশন দিবা, এটা হওয়া উচিত। তোমাকে যদি আমি উপকারের কাজ তোমাকে যদি আমি উপকার করতে চাই, তাহলে আমি যেটা করতেছি এটাই হওয়া উচিত সবার বেলায়। প্রতি মাসে আমার সেইভাবে আসা উচিত না। তোমার ক্ষতি এটা। তুমি কত রিসেন্ট করবা? তুমি ধরো পরীক্ষা আসছে, ধরো 9টা রিসেন্ট, 9টা রিসেন্টের জন্য তুমি 100 পেজ মুখস্থ করে ফেলবা? হ্যাঁ, আর 100 পেজ কি সে 100 পেজ? প্রত্যেকটা ডেট, আরে বাবা রে বাবা, ভয় পেয়ে যায় অবস্থা। তাহলে আমরা কি দেখবো? স্টারলিং। এই জন্য আমি হচ্ছে তোমাদেরকে অন্য কিছু কিনতে না বলবো, আমি ক্লাস নেব, আমি আছি তো। হচ্ছে না আমাদের ইয়েতে যাও, পিনে যাও, কজন চান্স পেয়েছে পাইছে না? আর এবছর তো, আগে তো আমার এগুলো ছিল না, বোর্ড ছিল, আর এটা এবার আছে। তো আমি এখানে দাঁড়িয়ে 2 ঘন্টা ক্লাস নিলে তোমার পুরো এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, পুরো এই রিসেন্টলি শেষ হয়ে যাবে। তাহলে 18 জুলাই 2025 স্টার্লিং অফিসিয়ালি হচ্ছে কি তোমার বাংলাদেশে লাস্ট হয়েছে। তাহলে আমরা ডেট মনে রাখবো একটা, আমরা আমরা হচ্ছে কি ডেট মনে রাখবো একটা, 18 জুলাই 2025। তারপর যদি ডেট লাগে তোমাকে আমি বলবো এই ডেটটা মুখস্থ করো, ঠিক আছে? লাগলে আমি বলবো, বাট তোমাকে যেটা দরকার সেটা আমি তোমাকে ক্লাসে দিতে হবে, তোমাকে এই জিনিসটা আমি তৈরি করে দিতে হবে। আমি তোমাকে যদি পৃষ্ঠা বাই পৃষ্ঠা শুধু দিয়ে ইয়ার পরে তুমি দেখে আমি কমন পড়ছে, এটা ভালো না। আমার 100তে 100 কমন ফলানো লাগবে না, আমার 100তে 100 কমন ফলানো লাগবে না, এটা ভাওতাবাজি। আমার লাগবে তোমাকে 65+ এনশিওর করে চান্স পাওয়ানো, তোমাকে চান্স পাওয়ানো। এখন এই 65+ এনশিওর করতে গেলে আমার অনেক রিসার্চ করতে হয়, ঠিক আছে? 75+ করে তোমাকে টপ করানো, এখানে আমার অনেক রিসার্চ করতে হয়। 100 করতে গেলে আমি একটা মোটা বই বের করতে পারি, এটা আমার দরকার নেই। 100 করে তোমার লাভ হবে না, তুমি তো মনে রাখতে পারবা না। তুমি যদি দেখো না এমন মোটা মোটা বই, তুমি মনে রাখতে পারবা? তুমি তো মনে রাখতে পারবা না। দিন শেষে তো তুমি হেরে যাবা, কিন্তু আমি তো জিতে যাব। কিন্তু আমার ওই জেতাটা আমি তো জানি আমার কাছে আমি হেরে গেছি। আমি যখন জানবো যে আমি খারাপ, তার থেকে খারাপ কিছু হয় না। তুমি যখন জানবা তুমি খারাপ, তার থেকে খারাপ কিছু হয় না। সবাই জানে নিজের ভিতরে যে হে কি কাজটা করতেছে, কিন্তু আসলে স্বীকার করে না। তোমরা 100% কমনটা দেখো। 100% মনে রাখে কয়জন আমাকে বলো? কে রাখে মনে? পাগল? আচ্ছা দেখো, স্টার্লিং আমাদের সাউথ এশিয়ায় কত জায়গায় আছে। তো আমরা ওই যে এমবিবিএস করেছিলাম না, এমবিবিএসটা মনে রাখলে হবে, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তাহলে আমাদের স্টার্লিং হচ্ছে কি তোমার সাউথ এশিয়াতে এসেছে 4টা এমবিবিএস, কি হচ্ছে? মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। বাংলাদেশ থার্ড এবং সর্বশেষ হচ্ছে শ্রীলঙ্কা ফোর্থ। তাহলে তোমার ফোর্থ হিসেবে শ্রীলঙ্কা, ফার্স্ট হচ্ছে মালদ্বীপে। এমবিবিএস মনে রাখলে তোমার মোটামুটি স্টার্লিং কমপ্লিট। ওকে, স্টার্লিং কমপ্লিট। ওকে, ওকে। সো আমাদের এটাও শেষ আমাদের। চলো এবার দেখি আমরা অলিম্পিক। এই এত বড় হচ্ছিস কেন? অলিম্পিক থেকে কোয়েশ্চেন আসে না কয়বার? আমাকে বলো, অলিম্পিক থেকে কোয়েশ্চেন কেন আসবে না? 100% আসবে। তুমি দেখো কোয়েশ্চেন এখন খুলো, তুমি কোয়েশ্চেনগুলো খুলো, বিভিন্ন 3 বছরের কোয়েশ্চেন দেখো, অলিম্পিক থেকে কোয়েশ্চেন আসবে। তো অলিম্পিক থেকে কোয়েশ্চেন কিভাবে আসতে পারে? দেখো, অলিম্পিক দুইভাবে হয়, একটা গ্রীষ্মকালীন হয় আর একটা শীতকালীন হয়। তাহলে আমরা শীতকালীন একসাথে পড়বো, দেন আমরা গ্রীষ্মকালীন একসাথে পড়বো। তাহলে শীতকালীন হচ্ছে 3টা সামনে আমরা শিডিউল পেয়েছি, যে 3টা শিডিউল সামনে হয়েছে যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আরো সামনে দেখো আরো কিছু আছে, ঠিক আছে? 3টা শিডিউল আমরা দেখতে পাই। 3টা শিডিউল কি কি? একটা 2026, 30 এবং 34। 26, 30, 34। তাহলে 26 সালেটা হচ্ছে তোমার ইতালি, মিলান, ঠিক আছে, ক্রোয়েশিয়া। মিলান ক্রোয়েশিয়া, যেটাকে বলা হয় কর্টিনা, ঠিক আছে, কর্টিনা। এটা হলো মিলান কর্টিনা ইতালিতে। তাহলে তুমি মনে রাখবা 2026 সালে যে তোমার উইন্টারটা, যে অলিম্পিক, সেটা হচ্ছে তোমার ইতালিতে হচ্ছে। এবার হচ্ছে তোমার 26তম, 25তম, 27তম, এটা তোমার মনে রাখার দরকার নাই। এবার 2030 যেটা তোমার 26তম, যেটা আর কি মেনলি, সেটা হচ্ছে তোমার ফ্রান্সে হবে, আলপসে হবে, ফ্রান্সে আলপসে হবে। 34 হবে তোমার ইউএসএ তে। 34 হবে ইউএসএ তে আরেকটা আয়োজন করবে, সেটা হচ্ছে তোমার, একটা তো উইন্টার করেছে, আবার সামার একটা করবে তারা। সামার একটা করবে কখন? লস অ্যাঞ্জেলস ইউএসএ, সেটা হচ্ছে 2028 সালে। তাহলে ইউএসএ আমরা দূরে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 2028 সালে একটা, 2034 সালে একটা। তাহলে এই যে 28 সালে, যেটা আগামী 3 বছর পরে বা 2 বছর পরে, সেটা হচ্ছে তোমার সামার, মানে হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে তোমার লস অ্যাঞ্জেলস ইউএসএ তে। এবং 34 সালে যেটা, সেটা উইন্টার, সেটাও তোমার হচ্ছে কি ইউএসএ তে হবে। আর সামারের আরেকটা শিডিউল তৈরি হয়েছে, সেটা হচ্ছে ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। তাহলে সামার 2টা হবে, একটা হবে ইউএসএ তে, একটা হবে অস্ট্রেলিয়াতে। তার মানে হচ্ছে কি গ্রীষ্মকালীন অলিম্পিক আমরা দেখতে পাচ্ছি 2টা আসতেছে সামনে, একটা 28 সাল, একটা 32 সাল, যেখানে 2টা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে তোমার ইউএসএ তে, একটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। আর আমরা যদি দেখি তোমার হচ্ছে উইন্টারের 26, 30, কি আরটা কি 34, 26, 30, 34, ইতালি, ফ্রান্স, ইউএসএ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 26 হচ্ছে কি তোমার ইতালিতে, 30 হচ্ছে কোথায়? ফ্রান্সে, আর হচ্ছে 34 হচ্ছে কোথায়? ইউএসএ তে। তাহলে আমরা কি মনে রাখতে পেরেছি যে আমাদের 3টা মনে রাখতে পেরেছি? 3টা কি কি আমরা মনে রাখবো? উইন্টার এন্ড হচ্ছে কি তোমার গ্রীষ্মকালীন, এবং হচ্ছে মানে কি বলে, গ্রীষ্মকালীন আর শীতকালীন। দ্যাটস ইট। তাহলে আমাদের কি মোটামুটি ওকে? হ্যাঁ,
এটা কি আমাদের ওকে? ওকে, সো ডান। আমরা হচ্ছে তারপরে যাব ফুটবল ওয়ার্ল্ড কাপ, সামনের ফুটবল ওয়ার্ল্ড কাপ। এখানে একটা গেম আছে, এখানে একটা সুন্দর গেম আছে, সেটা তোমাকে আমি বলি। ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমার একটা ভালো গেম আছে, সেটা হচ্ছে 2026 সালের ওয়ার্ল্ড কাপ। এটা অলরেডি বিউপিতে আসছে। 26 সালে ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, এটা কিন্তু বিউপিতে আসছে। 2026 সালে ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, এটা কিন্তু বিউপিতে আসছে। বিউপিতে অলরেডি এটা আসছে, বিউপিতে এটা অলরেডি আসছে। ঠিক আছে, এটা এখন আরো আগে আসছে। তাহলে কানাডা, ইউএস এবং মেক্সিকোতে হচ্ছে কি তোমার হবে। ঠিক আছে, এখানে ভেন্যু হচ্ছে, যেহেতু এটা আসছে এবং খুব সুন, খুব কাছে, সো এখানে ভেন্যু হচ্ছে 16টা, দল 48টা করবে, এবং সেটার ফাইনাল হবে কোথায়? মেট লাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক। ঠিক আছে, মেট লাইফ স্টেডিয়াম নিউ ইয়র্কে আসবে। বাট যেখানে তোমার কোয়েশ্চেনটা এবার আসতে পারে, এটা তো আসছে তোমার আরো 1 বছর আগেও আসছে, বাট এইবার কোয়েশ্চেনটা এখানে আসতে পারে 2030, 24তম যেটা, এটা আসতে পারে। এটা আমি দেখলাম বাংলাদেশের যে কটা বই আছে সবাই হচ্ছে ঠিক এভাবে দিচ্ছে, তোমার 6টা কান্ট্রি দিয়ে দিচ্ছে। মানে এই যে 6টা কান্ট্রি, 1 2 3 4 5 6, 6টা কান্ট্রি দিয়ে দিচ্ছে। বাট পরীক্ষা যে নিবে সে কিন্তু ডিফারেন্ট কোয়েশ্চেন করতে পারে না। এই 6টা কান্ট্রি কয়টা কন্টিনেন্টে আছে সেটা কি তারা দেখতে পারে না? বাট আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, এটাকে আমি ডিফারেন্ট ভাবে তৈরি করতে পারি, একটা ইনফরমেশন ক্রিয়েট করতে পারি যেটা পরীক্ষায় আসতে পারে। তাহলে এই যে 6টা কান্ট্রি, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, সেটা হচ্ছে সাউথ আমেরিকাতে, মানে একটা কন্টিনেন্ট পেলাম। একটা স্পেন এবং পর্তুগাল, সেটা হচ্ছে ইউরোপে পেলাম। আর এটা হচ্ছে আফ্রিকা, মরক্কো। তাহলে কি মরক্কো? তাহলে 6টা কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, স্পেন, পর্তুগাল, মরক্কো। তাহলে 6টা কান্ট্রি, 3টা কন্টিনেন্ট। তাহলে 2030 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপটা হচ্ছে তোমার 3টা কন্টিনেন্ট এবং 6টা কান্ট্রিতে হবে। খুবই খুবই ক্রুশিয়াল, ইম্পর্টেন্ট, খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, খুবই ক্রুশিয়াল। আর ইউ ওকে উইথ দ্যাট? তাহলে কি কমপ্লিট? সো মনে রাখবা। আমি আবার বলছি, মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ। তাহলে 2034 সালে যেটা সৌদি আরবিয়াতে হবে, সৌদি আরবের কথা মনে পড়লেই মনে পড়ে যায় যে ঘুরে দাঁড়ানোর কোনো একটা গল্প। সৌদি আরবের সাথে একটা দল হেরে তারা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, তাই না? তাহলে মানে হচ্ছে কি তুমি ঘুরে দাঁড়াতে পারো যে কোনো মুহূর্তে। ঠিক আছে, তোমার লাইফে তুমি এটা লেসন হিসেবে 2026 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে 2026 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে তোমার ইন্ডিয়াতে হবে। 2026 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হচ্ছে তোমার ইন্ডিয়াতে হবে। এটা তোমার মোটামুটি ধরো কাছাকাছি তুমি পারবা। এবার 2028 সালে একটা মনে রাখবা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে। আমার কাছে মনে পড়ে এখন আমার শৈশবের কথা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সেই ম্যাচ, যেখানে স্টার্ক দেখি শুধু বোল্ড করতেছে। তাহলে আমরা এটা মনে রাখবো, টি-20 ওয়ার্ল্ড কাপ আপকামিং যেটা আছে সেটা হচ্ছে 2028 সালে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে। এবং 2030 সালে হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে হবে। এইভাবে এত সুন্দর করে তোমাদেরকে যে আমি নোট বানিয়ে দিচ্ছি, তোমরা আমাকে কি ট্রিট দেওয়া বলো তো? তোমাদের থেকে আমি কি ট্রিট পাই বলো তো? এই যে এইভাবে বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যে মিসাইলের জন্য আমার যে পরিমাণ রিসার্চ করতে হচ্ছে, একটা বক্স তুমি দেখতে পাইছো, এইভাবে কোনো বইতে নাই। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, এভাবে কোনো বইতে নাই, আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। এইটার জন্য তোমাকে কি ট্রিট দেওয়া বলো? 30 সাল হচ্ছে কি ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওই যে ইউকে তে আর কি মেনলি। ঠিক আছে, ইউকে তে কি ট্রিট দেবা বলো তো? এবার দেখো, লাস্টলি হচ্ছে আমরা দেখবো ন্যাশনাল বাজেটটাকে একটা রিভিশন দিব। দেন তোমাকে আমি কিছু ইম্পর্টেন্ট সাজেশন টাইপের কথা বলবো। ঠিক আছে, লাস্টলি ন্যাশনাল বাজেট 2025-26, যেটা ডেফিসিট বাজেট। ঠিক আছে, ডেফিসিট মানে ঘাটতি বাজেট। সবসময় আমাদের ঘাটতি থাকে, কখনই আমরা ঘাটতি পূরণ করতে পারি না। তারপর আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নেই, IMF থেকে লোন নেই, ওখান থেকে লোন নেই, বাংলাদেশ ব্যাংক থেকে লোন নেই, নিজেদের থেকে লোন নেই। আমাদের দেশের কাজই হচ্ছে এটা। তাহলে এটা বর্তমান 54তম বাজেট। আমি রিভিশন করে দিচ্ছি তোমাকে বাজেটটা, কেন বাজেট থেকে 100% কোয়েশ্চেন থাকবে। তাহলে বর্তমান এটা কি 54তম বাজেট। ইন্টারিম গভর্নমেন্ট সরকার, এটা হলো 55তম বাজেট। এটা কত বলতো? 7,90,000 কোটি টাকা। 7,90,000 কোটি টাকা। ঠিক আছে, এবং এটা হচ্ছে ইনফ্লেশন রেটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইনফ্লেশন রেট হচ্ছে তোমার 6.5%, আর 5.5% হচ্ছে এটার জিডিপি গ্রোথ রেট। ঠিক আছে, মনে রাখবা, এই যে বাজেটটা রেজ করেছে কে? সে হচ্ছে আমাদের সালেউদ্দিন আহমেদ। ঠিক আছে, ডক্টর সালেউদ্দিন আহমেদ, যে অ্যাডভাইজার। ঠিক আছে, যে অ্যাডভাইজার। তো এইটাই বাজেটটা অ্যানাউন্সড হয়েছিল হচ্ছে জুন মাসের 22 তারিখ, 2022 তারিখ মনে রাখতে হবে ভাইয়া। জুন মাসের 22 তারিখ, এবং এটা হচ্ছে কি তোমার ইমপ্লিমেন্ট হয়েছে 1 জুলাই। ঠিক আছে, 1 জুলাই। তাহলে 22 জুন 1 জুলাই, আমার সাথে সাথে বলো, বাসায় বসে বসে বলো, আন্টি আঙ্কেল শুনো, যে আমার সন্তানটা পড়াশোনা করতেছে, মানে অপয়া, পড়াশোনা করে না, অথর্ব টাইপের কোনো যদি কেউ থেকে থাকো, সে পড়ো, এখন পড়াশোনা করো, বাবা মার মুখটা উজ্জ্বল করো। তাহলে কি বলবা? 22 জুন 1 জুলাই। ঠিক আছে, এবার দেখো, এটা স্লোগানটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ইংলিশে মনে রাখতে হবে। কমিটমেন্ট টু বিল্ডিং এ নন ডিসক্রিমিনেটরি অ্যান্ড সাস্টেনেবল ইকোনমিক সিস্টেম। এটা মনে রাখো। হাইয়েস্ট অ্যালোকেশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে
দেন হচ্ছে তোমার এডুকেশনে, ঠিক আছে। এবার ট্যাক্স ফ্রি ইনকাম, এটা কিন্তু এখান থেকে বিউপি কোয়েশ্চেন করেছে, এখান থেকে কিন্তু বিউপি কোয়েশ্চেন করেছে। দেখো ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট, ধরো তুমি একটা মানুষ, তুমি যদি একটা পার বছরে 3,50,000 টাকা ইনকাম করো, 3,50,000 টাকার ভিতরে থাকো তুমি ইনকাম, তোমার ট্যাক্স দিতে হবে না। বাট তুমি যখন এক্সিড করবা 3,50,000 টাকা একজন সাধারণ মানুষ হিসেবে, তাহলে তুমি 3,50,000 টাকা যখন এক্সিড করবা তখন তোমাকে ট্যাক্স দিতে হবে, তোমাকে ট্যাক্স তখন দিতে হবে, ঠিক আছে। বাট তুমি যদি ফিমেল হও, তুমি যদি ফিমেল হও কিংবা বয়স তোমার যদি 65-র বেশি হয়, তুমি যদি ফিমেল হও বা তুমি বয়স 65-র বেশি হও, এই যে মেয়েরা তোমাদের বলছি, যদি বয়স তোমার কি 65-র বেশি হয় বা তুমি ফিমেল হও, তাহলে তুমি কি করবা, 4 লাখ টাকা পর্যন্ত তুমি ছাড় পাবা, 4 লাখ পর্যন্ত তোমার কোনো ধরনের কিছু দিতে হবে না, বাট তার উপরে গেলে তোমার দিতে হবে। আর যদি তুমি ডিসেবল হও বা থার্ড জেন্ডার হও, থার্ড জেন্ডার মানে হলো হিজড়া যাকে বলা হয়, ডিসেবল হও, তোমার হাত পা না থাকে বা তুমি কি পঙ্গু থাকো, তাহলে তুমি তুমি পাবা কত, 4.75 লাখ, ঠিক আছে। এই যে এটা কিন্তু বিউপিতে আসছে, এটা বিউপিতে আসছে। ভাই তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কমন পাবা, মনে রেখো আমার কথাটা, কমন পাবা, ঠিক আছে। বিউপি ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন না কিছু কিছু জায়গায় অনেক কাছাকাছি, বুঝছো, কমন পাবা। দেখো থার্ড জেন্ডার হলে 4,75,000 টাকা পর্যন্ত তোমার আর্নিং যখন থাকবে ট্যাক্স দিতে হবে না, তার ওপর গেলেই হচ্ছে তোমার দিতে হবে। এবার চলো দেখি আমরা কি ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটার হচ্ছে কারা, যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে তারা হচ্ছে কি 5 লাখ টাকা পর্যন্ত আর্ন, পার ইয়ারে 5 লাখ টাকা আর্ন থাকলে এ পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তারপর যদি হয় তাকে ট্যাক্স দিতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জুলাই ওয়ারিয়র, মানে হচ্ছে যারা জুলাই যোদ্ধা, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। ইভেন তো তাদের জন্য হচ্ছে 405 কোটি টাকার মতো, 405, খুব সম্ভবত 405 কোটি, 405 কোটি তোমার এই জুলাই যোদ্ধা যারা মানে মৃত হয়েছে বা যারা আহত হয়েছে, হ্যাঁ ওদের জন্য 405 কোটি টাকা কি বাজেট করছে, বাজেট মানে বুঝতে পারছো অবস্থা। মানে এই আর কি, যাই হোক তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। আর ডেফিসিট বাজেট মানে হলো ঘাটতি, 2,21,000 কোটি টাকা, ঠিক আছে, 2,21,000, 1,000 crore, crore CRORE crore, তাহলে 2,21,000 কোটি টাকা হচ্ছে কি তোমার ঘাটতি। এখন এই ঘাটতিটা কিভাবে পূরণ করবে, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে তাদের থেকে লোন, আইএমএফ থেকে লোন বা যে কোনো জায়গায় লোন নিবে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোন নিবে, বাংলাদেশ ব্যাংকে বলবে যে আমার এখানে ঘাটতি আছে, এই টাকা এই মানে টাকার উপর, মানে এতে তো আমাদের টাকার মান কমে যায়। সো এইভাবে করে লোন নেওয়া হয়, নিজেদের থেকেও নিজেদের লোন নেওয়া হয়, ঠিক আছে। সো এই হচ্ছে মেইনলি তোমার, এই হচ্ছে মেইনলি তোমার রিসেন্টের কথা। আর তোমাদের যদি ব্যাচের কথা বলি, স্পেশাল ব্যাচ আমি কিভাবে তৈরি করেছি, আমাদের যে এফ এ ডাবল সেফটি প্লাস, দেখো তুমি কখনো একটা ব্যাচের সাথে আরেকটা ব্যাচ মিলাবাই না, কারণ এটা কোনো মিলবেই না। আমাদের ইংলিশ ক্লাস 15টা হবে, বাংলা ক্লাস তোমার হচ্ছে 10টা হবে, জিকে ক্লাস 11টা হবে, আবার আইসিটি এবং ম্যাথ ক্লাস হচ্ছে 2টা হবে, সায়েন্স এবং আইসিটি হচ্ছে সরি আইকিউ এবং ম্যাথ হচ্ছে 2টা হবে, সায়েন্স এবং যে জেনারেল সায়েন্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসে এবং হচ্ছে আইসিটি থেকে তোমার কোয়েশ্চেন আসে, তো এখানে 2টা হবে, টোটাল 40টা ক্লাস হচ্ছে। এখান থেকে তুমি মক টেস্ট মানে এক্সাম ব্যাচটা তুমি ফ্রি পাচ্ছ, আমাদের প্রিভিয়াস রেকর্ডেড পাচ্ছ, এবং এই যে এরকম যত ধরনের পিডিএফ সেগুলো তুমি পাবা। অ্যান্ড আমাদের ব্যাচের ফি স্ট্রেট হচ্ছে 2,000 টাকা। অ্যান্ড যারা হচ্ছে ধরো কাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট করতে পারি, তোমরা যারা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সন জিকে বা কোয়েশ্চেন ব্যাংক কিনেছো বা আমাদের এক্সাম ব্যাচে আছো বা ইংলিশ ব্যাচে আছো, হোয়াটসএভার তোমাদেরকে এখান থেকে 500 টাকা ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে। আর এটা হচ্ছে বিওপি আইবিএ, দিস ইজ বিওপি আইবিএ, এটার সাথে কোনোদিন কোনো তুমি এখানে ভর্তি না হও, যেখানে ভর্তি হও না কেন জীবনেও একসাথে এটার সাথে কোনোদিন মিলাবা না, এটা হয়ই তো না, কোনো দিক থেকে এটার সাথে ওটা যাবে না, যাবে না। তোমার এখানে ম্যাথস 12টা থাকবে, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি এখানে আগের ম্যাথস ক্লাস প্লাস 30টার মতো তুমি রেকর্ডেড পাবা, তাতে তুমি স্পেশাল ক্লাসগুলো যখন হবে তুমি এনজয় করতে পারবা, বেসিক ক্লিয়ার করে ফেলতে পারবা, ঠিক আছে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর ক্লাস থাকবে, ইংলিশ ভোক্যাব এবং গ্রামারের উপর 10টা ক্লাস থাকবে, জিকে 6টা, টোটাল তোমার ক্লাস থাকবে 25, যেখানে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি 30 জিকে ক্লাস পাচ্ছ এবং আগের ইংলিশ রেকর্ডেড পাচ্ছ, ফ্রি মক টেস্ট পাচ্ছ, অ্যান্ড ম্যাথ সলভের জন্য তুমি ফিক্সড টিচার পাচ্ছ আমাদের ম্যাথ গ্রুপে। সো এটার ফি হচ্ছে 2,500 টাকা, সেম যারা হচ্ছে আমাদের কিছু কিনেছো তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচ বিজনেস ইউনিট, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এর জন্য। এখানে এগুলো হচ্ছে তোমার তোমার মানে যেগুলো যেগুলো দরকার সবগুলোর উপর ক্লাস, ইংলিশ বাংলা আছে এখানে সাথে, তুমি এখানে ক্লাস লেকচার্স পিডিএফ অ্যান্ড সবকিছু পাবা 2,000 টাকা। সো আমাদের যদি কোনো কিছুর সাথে তুমি থাকো তাহলে তোমাকে হচ্ছে 500 ডিসকাউন্ট করে দেওয়া হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস, জাস্ট আজকে নক করে ফেলো আমাদের ফেসবুক পেজে, জয়েন করে ফেলো, যত ফার্স্ট জয়েন করবা তোমার তত, এখানে একটা ব্যাচ এক এক সাথে কোনোদিন একসাথে কোথাও, যারা যারা আমি বললাম আজকে থেকে, তোমরা যারা কোথাও যদি এগুলো সব একসাথে করে থাকো, তুমি শিওর থাকো যে তোমার এক্সামের পরে তুমি রিগ্রেট ফিল করবা। কখনো এগুলো একসাথে হয় না, এগুলো প্রত্যেকটা গাইডলাইন আলাদা, কখনো একসাথে হয় না, ঠিক আছে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমি আশা করি তোমরা হচ্ছে আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছো।
আমি এতটুকু কমিটমেন্ট তোমার সাথে দিতে পারি যে হচ্ছে বিউপি মাস্টার মাইন্ড আজ অব্দি কোনো স্টুডেন্টদের সাথে তাদের মানে যা মানে ডিজায়ার থাকে তার থেকে বেশি দিয়েছে, কখনো কম দেয় না। আশা করি তোমরা হচ্ছে যা চাচ্ছ, যা তোমাদের ড্রিম তার থেকে বেশি পাবা। এই হলো আমার লাস্ট কথা। তোমরা হচ্ছে যদি আমাদের সাথে থাকতে চাও বা আমাদের গাইডলাইন ভালো লাগে বা আমাকে তোমার যদি মনে হয়েছে হ্যাঁ অ্যাজ এ টিচার আই ক্যান চুজ হিম, দেন ইউ মে জয়েন অ্যান্ড হচ্ছে তোমার সাথে দেখা হবে আমাদের স্পেশাল ব্যাচে। বিওপি হয়তো 2-1 দিনের ভিতরে সার্কুলার দিয়ে দেবে। আফটার সার্কুলেশন আমরা হচ্ছে খুব চমৎকার ক্লাস শুরু করব। দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম তোমাদের সবাই।